নবনির্বাচিত বাংলাদেশের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার ৬ দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সহ অন্যান্য দেশের প্রতিনিধিরা ঢাকায় আসবেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি এবং মিন্টু রোড এলাকায় বাসভবন প্রস্তুত করা হয়েছে গাড়ি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সহ দক্ষিণ এশিয়ার ৬ দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। মঙ্গলবার অনুষ্ঠেয় এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা অংশ নিতে যাচ্ছেন। তবে শেষ মুহূর্তে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিলের পরিবর্তে সেই দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুও অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত, পাকিস্তান সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি এবং মিন্টো রোড এলাকায় প্রায় ৩৭টি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, আগের সরকারের মন্ত্রী ও বর্তমান উপদেষ্টারা যেসব বাসভবন ছেড়ে দিয়েছেন সেগুলোই এখন ওঠার মতো অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত আমরা ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। ওনারা শপথ নিতেই এটা তৈরি হয়ে যাবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে প্রাথমিকভাবে মন্ত্রীদের জন্য ৫০টি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। এদিকে গণভবনকে জাদুঘর করায় বর্তমানে প্রধানমন্ত্রীর বাসভবন নেই, তাই আপাতত ভাড়া বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত হবার পর সেখানে উঠবেন তিনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, নতুন এমপি ও মন্ত্রীদের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ১.৫ বছরের বেশি সময়ের পর শপথ নিতে যাচ্ছেন নতুন এমপি মন্ত্রীরা। তো সংসদ ভবন এলাকায় প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আগামীকালকে সকালে 10টায় যেসব সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা আগামীকাল শপথ গ্রহণ করবেন এবং বিকেলে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে। সেজন্য কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনি জাতীয় সংসদ ভবন। এই জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে, সেই দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য যে সমস্ত প্রস্তুতি প্রয়োজন সেগুলো এখন গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ দীর্ঘ প্রায় ১.৫ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের পর যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেই নবনির্বাচিত সংসদ সদস্যরা কাল এখানে শপথ গ্রহণ করবেন এবং তাদের শপথ শেষ করার পরই আগামীকাল বিকেলে যে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে কিন্তু একটু ব্যতিক্রম, যে সংসদ ভবনের বাহিরে যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে সংসদ সদস্যদের শপথ পড়ানো হচ্ছে এবং মন্ত্রিপরিষদের সদস্যদেরও শপথ বাক্য পাঠ করানো হবে। বরাবর কিন্তু সংসদ ভবনের ভেতরে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়, কিন্তু এবার একটু ব্যতিক্রম এবং সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান স্পিকার, কিন্তু এবার পাঠ করানোর কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার। যেহেতু জাতীয় সংসদ এখন বিলুপ্ত, সংসদে কোনো স্পিকার নেই, যে কারণে প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাবেন এবং মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করানোর নিয়ম রয়েছে। এই অনুষ্ঠানকে সফল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সংসদ ভবনের সামনে ফুল গাছ দিয়ে
সাজানো হয়েছে, সেগুলো পরিচর্যা করা হচ্ছে এবং সংসদ ভবনের ঠিক যে সামনের যে সিঁড়ি রয়েছে সেখানটাতে সিঁড়ির উপরে যেখানে আপনার সবসময় অনুষ্ঠান হয় বিভিন্ন সংসদের, সেইখানটাতে আপনার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এখানেই আগামীকাল সকাল থেকে সংসদ সদস্যরা আসবেন এবং এখানে শপথ বাক্য পাঠ করানো হবে। এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং পররাষ্ট্র মন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে ভারত, পাকিস্তান অর্থাৎ সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি অথবা পররাষ্ট্রমন্ত্রী কিংবা তাদের দেশের পক্ষ থেকে যে কোনো একজন এখানে এসে নতুন মন্ত্রিপরিষদের এবং সদস্য শপথ পাঠ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন এবং তাদেরকে শুভেচ্ছা জানাবেন, স্বাগত জানাবেন। সেই মোতাবেক ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে গত কয়েকদিন ধরেই কিন্তু এই কর্মযজ্ঞ এখানে চলছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে যাবতীয় প্রস্তুতি প্রয়োজন সেগুলো এখন সম্পন্ন করা হচ্ছে। আগামীকাল সকালে বিএনপি এবং জামাতে ইসলামের নেতৃত্বাধীন যেসব জোটের সদস্যরা নির্বাচিত হয়েছেন সারা বাংলাদেশ থেকে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভোট দিয়েছে, সেই ভোটে যারা নির্বাচিত হয়েছেন তারা আসবেন এখানে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে। এখানে অনেক নবীন সংসদ সদস্য রয়েছেন যারা কিনা প্রথমবারের মতো নির্বাচিত হয়ে আসছেন, আবার অনেকে আছে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আবার অনেকে আছে 7বারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিংবা এর বেশিবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এই অনুষ্ঠানকে ঘিরে যে ব্যাপক আয়োজন, সেই ব্যাপক আয়োজনের কর্মযজ্ঞ এখন চলছে। আগামীকাল সকালে সংসদ সদস্যদের শপথ পাঠ এবং মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পাঠের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে নতুন গণতান্ত্রিক সরকার। সেই সরকার বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করবে, এমনটাই প্রত্যাশা সারা দেশের সাধারণ মানুষের। তাবাসসুম, সংসদ ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবনের সামনে থেকে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ ঘিরে সংসদ ভবন এলাকার প্রস্তুতি সম্পর্কে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পরে নতুন মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে 2টি শপথ। প্রথমে শপথ নেবেন সংসদ সদস্যরা, পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন তারা। বিকেলে অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদের শপথ। তিনি জানান, এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগ সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল দায়িত্বই চ্যালেঞ্জ, মানুষের জন্য সকল দায়িত্বই চ্যালেঞ্জ। সকালে আপনারা জানেন যে দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, আগামীকাল শপথ গ্রহণকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদের সার্বিক প্রস্তুতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। নির্বাচনের পর সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ, সে উপলক্ষেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আমরা একটি বিষয় একটু জানাতে চাই, আজকেই কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের নতুন যে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ করা হয়েছে, যিনি আগে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, তাকে কিন্তু এখন পদায়ন করে আনা হয়েছে এই মন্ত্রিপরিষদ বিভাগে। অল্প কিছুক্ষণ আগে আমরা তার সাথে কথা বলেছিলাম যে আজকে কাজে যোগদান পর তিনি যে গুরু দায়িত্ব পাচ্ছেন, অর্থাৎ তার উপর যে গুরু দায়িত্বটি রয়েছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের শপথ এবং মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানের যে দায়িত্বটি সাধারণত মন্ত্রিপরিষদ বিভাগ পালন করে থাকে, সেই বিষয়ে তাদের প্রস্তুতি কতটা রয়েছেন এবং তিনি আমাদের কিছু বিষয়টি জানিয়েছেন। এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করেছেন এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জন্য তাদের আর যা যা করা দরকার, আগামীকালকে সকালে হয়তো বা মন্ত্রীদের যে তালিকা পাওয়ার সাপেক্ষে তারা কিন্তু তাদের জন্য গাড়িগুলো তৈরি রাখবেন
করবেন, গাড়িগুলো রেডি রাখবেন এবং তালিকা অনুযায়ী তাদের বাসায় গাড়িগুলো চলে যাবেন। এছাড়া আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, এবার কিন্তু আসলে শপথ হচ্ছে শুধু সংসদ সদস্যদের না, সংসদ সদস্যদের পরে আরও একটি শপথ হবে, যেটি হলো সংবিধান সংস্কার পরিষদ যে রয়েছে, সংবিধান সংস্কার পরিষদেরও কিন্তু শপথ অনুষ্ঠিত হবে। এটি একটি নতুন শপথ, যেহেতু জুলাই সনদের পক্ষে হা ভোট বিজয়ী হয়েছেন, সেই অনুযায়ী এই সংবিধান সংস্কার পরিষদটি শপথ গ্রহণ করবেন এবং তারপরে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকেলে অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদের যে শপথ সেটি। আমরা আরেকটি বিষয় একটু জানাতে চাই, আমরা কিন্তু এর মধ্যে কথা বলেছিলাম গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা যে আদিলুর রহমান খান, তার সাথে কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম যে আসলে আগামী মন্ত্রিসভায় কারা কারা আসছেন বা তাদের জন্য কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে গৃহায়নের পক্ষ থেকে। আপনারা জানেন যে যারা মন্ত্রী বা প্রধানমন্ত্রী হবেন সকলের বাসস্থানের ব্যবস্থা, অর্থাৎ তারা যে জায়গাটিতে থাকবেন, যে বাড়িটিতে থাকবেন, সেগুলো কিন্তু এই গৃহায়ন গণপূর্তের অধীনেই সেগুলো হয়ে থাকে, সাধারণত নির্দিষ্ট হয়ে থাকে। তিনি আমাদেরকে যে জানিয়েছেন যে এর মধ্যে 37টি বাড়ি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য। তবে প্রধানমন্ত্রীর বিষয়টি তিনি স্পষ্ট এখনও করেনি, কারণ তার কাছে এখনও কোনো নির্দেশনা হয়নি বা আসেনি এখনও, কারণ প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর কোথায় থাকবেন সে বিষয়টি নিয়ে এখনও মানুষের মধ্যে একটু ধোঁয়াশা রয়েছে। কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট যে বাড়িটি আসলে ওনারা চিন্তা করছেন যে এখন প্রধান উপদেষ্টা যে বাড়িটিতে থাকছেন সেটি প্রথম অগ্রাধিকার ভিত্তিতে এই বাড়িটিকে চিন্তা করা হয়েছে এবং এর আগে আরও একটি যেটি অবস্থান চিন্তা করা হয়েছে সেটি হলো সংসদ ভবনের ভেতর স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে বাড়ি দুইটি রয়েছে সেই দুইটি বাড়িকে একত্রীভূত করে এইটিকে প্রধানমন্ত্রীর জন্য তারা নির্দিষ্ট করতে চান। তবে এখনও কোনো বিষয় কিন্তু নির্দেশনা আসেনি, কারণ এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন নতুন প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি যা চাইবেন সেই অনুযায়ী হয়তো বা তারা ব্যবস্থা করবেন। তাই এই বিষয়টি এখনও পর্যন্ত তাদের কাছে কোনো নির্দেশনা না আসায় তারা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে অন্যান্য যে বিষয় বলছিলাম যে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে মন্ত্রিপরিষদের সদস্যের সংখ্যা বাড়তে পারে কিংবা কমতে পারে। তো কালকে সেই সংখ্যা নির্ধারিত হওয়ার পরেই তারা প্রয়োজনীয় আরও যে ব্যবস্থাগুলো রয়েছেন সেই ব্যবস্থাগুলো তারা গ্রহণ করবেন। তবে আমরা বলতে পারি যে মন্ত্রিপরিষদের বিভাগ থেকে আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এরই মধ্যে তারা কিন্তু শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আপনারা জানেন যে সংসদ সদস্যদের শপথের দায়িত্বে রয়েছেন আসলে সংসদ সচিবালয়, তারা ব্যবস্থাটা করছেন, কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের যেই শপথ অনুষ্ঠানটি হবে তারা কিন্তু টোটালি জনপ্রশাসন থেকেই সেগুলো আয়োজন করা হয়েছে। এর মধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামীকালকেই সকালেই সংসদ সদস্যদের শপথের পাশাপাশি আরও একটি নতুন শপথ আসলে সংবিধান সংস্কার পরিষদের শপথটি অনুষ্ঠিত হবে। তারপরেই আসলে আমরা জানি মন্ত্রিপরিষদ যে সদস্য তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপি। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ের সামনে থেকে আগামীকাল শপথ গ্রহণকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদের সার্বিক প্রস্তুতির সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী রাকিব হাসান। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 6টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। কাল নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকেলে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে। সারা দেশে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যভুক্ত দলগুলো। বিকেল 4:30টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দিবেন। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। 299 আসনে ভোট হলেও ফলাফল দেওয়া হয়েছে 297টি। এর মধ্যে 77টি আসনে বিজয়ী হয়েছে জামায়াত জোট। ভোটের পর হামলা সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে 11 দলীয় জোট। 30টি আসন নিয়ে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও এসেছে জোটের পক্ষ থেকে।
জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে এ কথা জানানো হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় 6টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবেন। প্রতিনিধি দলে থাকবেন সরওয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। আজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজনীতিবিদরা দেশকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চাইলেও সেনাবাহিনী সঠিক পথে পরিচালনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে রাওয়া ক্লাবে জেনারেল এম.এ.জি. ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাফিজ বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষকে কেউই দাবিয়ে রাখতে পারবে না। আমি দেখে অবাক হয়ে গেলাম। এই নির্বাচনে দেখালো যে আমাদের পলিটিশিয়ানদের মধ্যে যত মতদ্বৈধতা থাকুক, যত দুর্বলতা থাকুক, যত হীনমন্যতা বোধ থাকুক, বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি তারা অত্যন্ত দেশপ্রেমিক, শান্ত শিষ্টভাবে, দৃঢ়ভাবে, নীরবে, কোনো ধরনের গণ্ডগোল ব্যতি রেখে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচনটি তারা উপহার দিয়েছে জাতিকে 12ই ফেব্রুয়ারি তারিখে। এই নির্বাচন প্রমাণ করে যে আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে আগামী দিনে। আমাদের একতাই আমাদের শক্তি। ইনশাল্লাহ আমাদের সব দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে গেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একদিকে আনুষ্ঠানিকভাবে নেতিবাচক অবস্থান নিলেও দলটির নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ আনুষ্ঠানিকভাবে ভোটাধিকার প্রয়োগ সহ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ফলে দলটির উভয় ভূমিকার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছে সংস্থাটি। সকালে রাজধানী ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সংস্থাটি বলছে, মাঠ পর্যায়ে আওয়ামী লীগের ভোট টানার জন্য নির্বাচনে অংশগ্রহণকারী প্রভাবশালী রাজনৈতিক দলের অনেকেই, বিশেষ করে বিএনপি ও জামাত জোট এবং জাতীয় পার্টি সহ দল ও প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সাড়া দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে নির্বাচনে সরাসরি অংশগ্রহণকারী কোনো দলে যোগদান এবং প্রচারণার সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সংসদে পরিণত আগে সকল দলেরই সমান দায়িত্ব কম বেশি দায়িত্ব আছে আমরা মনে করি। কোন অবস্থায় এমন একটা অবস্থায় এমন পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না হয় যে বাংলাদেশের গণমাধ্যম নয় যেগুলো পেশাকে দলীয়করণ করা হবে, এই অবস্থা যেন সৃষ্টি না হয়। এই দায়িত্বগুলো আমাদের নতুন সংসদের নতুন সরকার গ্রহণ করবে, সেটা আমাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয় সংবাদ সম্মেলন করেছে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা মওসুস। ৬৬টি সংসদীয় আসনের উপর পর্যবেক্ষণের উপর জরিপ করা প্রতিবেদন নিয়ে সোমবার সকালে সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরাম হল রুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এই সংগঠনটি জানায়, নির্বাচনে ভোট গ্রহণ ও গণনা শেষে চূড়ান্ত ফলাফল লিস্টে কাটাছেঁড়া ও ঘষা মাজা দেখা গেছে। সব কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল না, কিন্তু কিছু কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের চিত্র দেখেছেন বলে জানান সংগঠনটি। সব মিলিয়ে অনেক বছর পর ব্যাপক ভোটার উপস্থিতি ও উৎসব মুখর এই নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছে পর্যবেক্ষক সংস্থাটি। মোট জেলা ছিল 34টা আর মোট উপজেলা ছিল 160টি। স্থানীয় পর্যবেক্ষক হলো আমাদের 685 জন আর কেন্দ্রীয় পর্যবেক্ষক হচ্ছে 44 জন। এই মিলে মোট 729 জন পর্যবেক্ষক
আমরা সারা দেশে পর্যবেক্ষণ করেছি। দুপুর 12টায় নারী এবং ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এরপর ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেছে। আমরা দেখেছি প্রতিটি কেন্দ্রে চূড়ান্ত ভোট গণনার সময় যে চূড়ান্ত লিস্ট, এই লিস্টের মধ্যে কিছু কাটা লক্ষ্য করেছি আমরা, যেটা ডকুমেন্টস আমাদের কাছে আছে। কিছু কাটা দেখা যায় যে অনেক কেন্দ্রে আছে কাটা ছিঁড়া, সেটা আমরা লক্ষ্য করেছি। এরপরে গণভোট সম্পর্কে ভোটারদের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন সৃষ্টি হয়েছিল। হ্যাঁ না সম্পর্কে অনেকেই কিন্তু জানা ছিল না। এই জন্য আমরা বলেছি যে আরো প্রচারের প্রয়োজন ছিল। দর্শক, এই মুহূর্তে মিন্টু রোডে আছেন আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মন্ত্রী পরিষদে বাসভবন প্রস্তুতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বর্তমানে আমাদের সাধারণের সবার চোখ কিন্তু ভোট গ্রহণের পর 297 জন নতুন সংসদীয় আসন যে প্রার্থীরা রয়েছেন এমপি, তারা আসলে কোথায় থাকবেন, তাদের পরবর্তী কার্যক্রম কি, এইটা নিয়ে সব সাধারণ মানুষের কিন্তু বর্তমানে দৃষ্টি রয়েছে। এবং সেই দৃষ্টির এবং আগ্রহের জায়গা থেকে কিন্তু আমরা বর্তমানে চলে এসেছি বেইলি রোডের মিন্টু রোডে। এবং এখানে আমরা বর্তমানে আছি মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট 3 এর সামনে। এবং সিকিউরিটি গার্ড যে আছে তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি বর্তমানে এখানে অন্তর্বর্তী সরকারে 5 জন উপদেষ্টা বর্তমানে অবস্থান করছে এবং 2 জন উপদেষ্টা অলরেডি তারা বাসা ছেড়ে অন্য স্থানে স্থানান্তর করেছে। এবং এখানে আমরা কথা বলে জানতে পেরেছি এখানে 5টা যে ফ্লোর আছে, এখানে 10টি প্লট রয়েছে, 10টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এখানে দক্ষিণ সাইডে 5 জন এবং উত্তর সাইডে 5 জন, অর্থাৎ নতুন যে সরকার আমাদের গঠিত হচ্ছে সেই 297 জনের মধ্যে 10 জন এখানে থাকবেন। এবং এর পাশে রয়েছে আরও একটি বাংলো, এখানে থাকবেন অন্য একজন মন্ত্রী। তো আমাদের সিকিউরিটি গার্ড যেটি জানিয়েছে, উপদেষ্টারা বাসা সম্পূর্ণ ছেড়ে দেওয়ার যে কার্যক্রমটা রয়েছে, যারা বর্তমানে এখনও অবস্থান করছেন তারা আজকের মধ্যেই তারা সবাই চলে যাবেন। এবং এখান থেকে স্থানান্তর করার যে কার্যক্রমগুলো রয়েছে তারা সব কিছুই কিন্তু এখন অলরেডি শেষ করে দিয়েছে এবং সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যাবে। এবং এর সাথে সাথে আবার একটু জানাই, বর্তমানে বাংলাদেশের মানুষের কিন্তু একটা আগ্রহ তৈরি হয়েছে যে নির্বাচিত যে সংসদ সদস্য রয়েছে তারা আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ তাদের বেতন কেমন হবে, তারা ভাতা কত পান। সেক্ষেত্রে একটি ইনফরমেশন আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে নতুন যে এমপিরা রয়েছেন তাদের মাসিক মূল বেতন হবে 55,000 টাকা এবং তারা নির্বাচনী এলাকায় যে যাবেন সেই যাতায়াত ভাতা পাবেন 12,500 টাকা এবং আপ্যায়ন ভাতা পাবেন 5,000 টাকা। এবং পরিবহন খাতে তারা সরকার থেকে তাদেরকে বরাদ্দ করা হয়েছে 70,000 টাকা প্রতি মাসে এবং অফিস খরচ বাদে তারা পাবেন 15,000 টাকা। এবং এছাড়া আরও অন্যান্য বিবিধ যে খরচ রয়েছে সেই খরচে তারা পাবেন 6,000 টাকা। এটি নতুন নির্বাচিত সংসদ সদস্যদের জন্য সরকার থেকে নির্ধারণ করা হয়েছে। এবং আমরা জানি সরকার শপথের সব কার্যক্রম চলছে এবং এর সাথে সাথে প্রধান কেন্দ্রবিন্দু নতুন যে আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান, তিনি কোথায় থাকবেন। প্রথমে কথা ছিল তিনি তার আবাসিক এলাকা গুলশানে থাকবেন, কিন্তু আমরা জানি যে রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন আবাসিক এলাকায় তার নিরাপত্তাজনিত কারণে থাকাটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এই কারণে আমরা যেটা জানতে পেরেছি, বর্তমানে অন্তর্বর্তী সরকার যেখানে অবস্থান করছেন অর্থাৎ রাষ্ট্রীয় ভবন যমুনাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবার পরে তারেক রহমান সেখানে অবস্থান করবেন। কারণ গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যে নেওয়া হচ্ছিল নতুন করে বাসভবনের পাশে 2 বিঘার একটি জায়গার উপর নকশা করে নতুনভাবে নতুন সরকার সেখানে থাকবেন। কিন্তু এটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, এদিকে প্রধানমন্ত্রী যেহেতু শপথ গ্রহণ করার কাজ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপারের জন্য সরকার থেকে নির্ধারণ করা হয়েছে যে রাষ্ট্রীয় ভবন যমুনায় নতুন প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান তিনি যমুনাতে থাকবেন। এবং আমার ক্যামেরাতে আপনারা দেখতেই পাচ্ছেন মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে এখানে থাকবেন আমাদের নতুন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে 2026-এর এখানে 10 জন মন্ত্রী কিন্তু এখানেই থাকবেন, নতুন নির্বাচিত 10 জন এখানেই থাকবেন। দর্শক, মিন্টু রোড থেকে মন্ত্রীদের বাসভবনের প্রস্তুতির সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলে পরিবহন মালিক সমিতির এই ভোট গ্রহণ। এর মাধ্যমে আগামী 2 বছরের জন্য নির্বাচিত হবে মালিক সমিতির নেতারা। ভোট দিয়ে মালিক সমিতির সমন্বয় পরিষদের প্রধান শিমুল বিশ্বাস বলেন, সড়কের চাঁদাবাজি ও অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। সড়কের শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে গণপরিবহনের নিয়মের মধ্যে আনতেই টিকেটিং ও কাউন্টার সার্ভিস চালু করা হবে বলে জানান মালিক সমিতির নেতারা।
কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করা, যাত্রী হয়রানি না করা, অকারণ কোনো রকম সমস্যা তৈরি না করে আমরা বাংলাদেশের পুনর্গঠনে, অর্থনীতির পুনর্গঠনে, জনগণের সেবায় আমরা ভূমিকা রাখার জন্য সচেষ্ট থাকব। আমরা একটি নিরাপদ, চাঁদাবাজ মুক্ত এবং জনবান্ধব, যাত্রীবান্ধব এবং দেশের উন্নয়নের জন্য এই যোগাযোগ ব্যবস্থা এবং পণ্য পরিবহনে দেশের উন্নতি এবং অগ্রগতিতে অংশগ্রহণ করার মতো একটি পরিবহন ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই কমিটি বাংলাদেশের মহাসড়ককে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। সারা বাংলাদেশের পরিবহন মালিকরা স্বাচ্ছন্দ্যে তাদের পরিবার ব্যবসা করে যাবে। কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো মাফিয়া চক্র পরিবহনে জায়গা নেই, এই ব্যাপারে আমরা সোচ্চার। সিলেটে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী এর ৪২তম মৃত্যুবার্ষিকীর গভীর শ্রদ্ধা ও মর্যাদা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এর মাজার সংলগ্ন কবরস্থানে সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই বীর সেনানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। আরবীয় গলে করুণ সুরে স্মরণ করা হয় জাতির এই গর্বিত সন্তানকে। পরে তার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার